ওকে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল अगेन। চলো স্টার্ট করা যাক। অ্যাকচুয়ালি যেটা আমি প্ল্যান করলাম, প্রথমে ফিজিক্যাল কেমিস্ট্রিটা একটু একটু করে স্টার্ট করি। কারণ ফিজিক্যালটা কী আছে না, মানে সিলেবাসটা প্রচুর কম সাইজ, বেশি পড়তে হয় না। এখানে এখানে মানে কী কী পড়তে হয় বাস মেনশন করা আছে এভরিথিং। যেমন অর্গানিকে কি না, একটা কোশ্চেন অ্যান্সার করতে গেলে তার ব্যাকগ্রাউন্ড অনেক স্টাডি করতে হয় তোমাকে, এখানে সেরকম কিছু নেই। তো যাক, শুরু করা যাক। এখানে ফিজিক্যাল কেমিস্ট্রিতে আমি যেটা বলেছিলাম তোমাদেরকে যে চ্যাপ্টার বাই চ্যাপ্টার একবার গো থ্রু করতে, একবার সিলেবাসটা ভালো করে গো থ্রু করে নাও, তারপরে বিভিন্ন কোশ্চেন অ্যান্সার স্টাডি করো। তো আমরা বাস উপর কোথায় কোথায় রিসোর্সেস কী হবে, কোন কোন জায়গা থেকে পড়তে হবে বা একটু একটু করে আমি টাচ করে যাচ্ছি, বিকজ মানে ইট ইজ কোয়াইট এভিডেন্ট কি মাত্র 3 মাস টাইম আছে। 3 মাসের মধ্যে এই 11 পাতার সিলেবাস আর সিলেবাসে যা যা মেনশন করা আছে, ইট ইজ নট অ্যাট অল পসিবল ফর মি to complete all the chapter and topic which is mentioned in this syllabus. Okay, তো দেখো এইখানে ফিজিক্যাল কেমিস্ট্রি ইউনিট 1-এ ফিজিক্যাল স্টেট অফ ম্যাটার, ফিজিক্যাল প্রপার্টিস অ্যান্ড মলিকুলার স্ট্রাকচার, এর মধ্যে সেকশন এটা আজকে আমি চেষ্টা করবো কমপ্লিট করা ইন দ্য সেন্স বাস আমি জাস্ট টাচ করে যাবো আর তোমাদেরকে বলে দেবো যে কোথায় পাওয়া যাবে। আর একবার জাস্ট টাচ করে তোমরা পড়ে নাও, বাকি একটু ডিপে যারা পড়তে পারবে, যাদের হাতে সেই সময় আসে বা যাদের সেরকম মানে মনে আসে আর কি বেসিক জিনিসগুলো, তো তারা একটু ডিপে পড়বে টপার বানার জন্য। আর বাকি এমনি কোশ্চেন সোজা হবে খুব, তো বাস একটু একটু পড়লে হয়েও যাবে। ওকে, তো দেখো এখানে কি আছে সেকশন 1-এ গ্যাসেস স্টেটের মধ্যে পড়ছে দ্য মেন ফ্রি পাথ, বাইনারি কলিউশন, ফ্রিকোয়েন্সি, সিঙ্গেল গ্যাসের জন্য, এখানে সিঙ্গেল গ্যাসের জন্য, আর হচ্ছে তাদের ডিপেন্ডেন্সি, টেম্পারেচার অ্যান্ড প্রেশার, এইটুকু হচ্ছে আমার মেন জিনিসপত্র। তো কেস হচ্ছে শুরু করি। শুরুটা হচ্ছে যে কলিউশন ফ্রিকোয়েন্সি কী, মিন ফ্রি পাথ কী। মিন ফ্রি পাথ মানে হচ্ছে সাপোজ ধরো একটা কন্টেনারের মধ্যে অনেকগুলো গ্যাস রাখা আছে, গ্যাস মলিকুল রয়েছে। এবার কী হয়, বাইরে থেকে টেম্পারেচার দিলে গ্যাসগুলো অনবরত এদিক ওদিক মুভ করার পরে একটা কলিউশন হওয়ার পরে একটা গ্যাস নেক্সট কলিউশন হওয়ার আগে পর্যন্ত যতটা রাস্তা ট্রাভেল করে সেটাকে বলা হচ্ছে মিন ফ্রি পাথ। এখানে ডেরিভেশন চাইনি, তোমাকে মিন ফ্রি পাথ কী সেটা চেয়েছে। আর এর ইকুয়েশন আছে, একটা নিউমেরিক্যাল ইকুয়েশন আছে এর, সেটা হচ্ছে এল বা কখনো কখনো ল্যামডা দিয়ে ডিনোট করা হয় মিন ফ্রি পাথকে। এল ইজ ইকুয়ালস টু 1/√2 পাই সিগমা স্কোয়ার এন। ওকে, দেখো এই দুটো কনস্ট্যান্ট। সিগমাটা হচ্ছে তোমার কলিউশন ডায়ামিটার বলা হয়। এটা কেসটা কি না, ধরো এ একটা মলিকুল, এর সেন্টার এখানে, আর একটা মলিকুল এর সেন্টার এখানে, এদের যদি রেডিয়াস আর হয়, এটা রেডিয়াস আর এটা রেডিয়াস আর, এই 2r ইকুয়াল টু সিগমা ইকুয়াল টু 2r, ঠিক আছে না। এই হচ্ছে তোমার ঠান্ডা, এলটা হচ্ছে তোমার মিন ফ্রি পাথ। তো মিন ফ্রি পাথটা কিছু না, এটা একটা ডিস্টেন্স মাত্র। তো এর ইউনিট কী হবে, সেন্টিমিটার। ক্লিয়ার, এর ইউনিট হবে সেন্টিমিটার। বাস এটুকু বুঝে রাখো, এর বিশেষ কিছু আমার দরকার নেই মিন ফ্রি পাথ নিয়ে। ওকে, এবার যেটা হচ্ছে তোমার বাইনারি কলিউশন। হোয়াট ইজ কলিউশনটা কি, কলিউশনের সেম এখানে মিন ফ্রি পাথটা কী হলো, যে দুটো কলিউশনের মাঝে যেটুকু রাস্তা স্ট্রেট লাইন মুভ করে একটা গ্যাস মলিকুল, সেটাকে বলছে মিন ফ্রি পাথ। আর কলিউশন হচ্ছে সাপোজ ধরো এখানে একটা কন্টেনার রয়েছে, এই কন্টেনারের মধ্যে যদি একটা মাত্র মলিকুল থাকে, এই মলিকুলটা কী করবে, কন্টেনারের মধ্যে কলিউশন করবে। তো কন্টেনার পাত্রে কলিউশন করবে। ওকে, তো এই যে ধাক্কি করা, এটার একটা ফ্রিকোয়েন্সি আছে কিন্তু। এবার এই কন্টেনারের মধ্যে যদি এন নাম্বার অফ মলিকুল থাকে, ওকে চলো এখানে আর একটা জিনিস যেটা মেনশন করতে আমি মিস করে গেছি, সেটা হচ্ছে এই এন। হোয়াট ইজ এন, এনটা হচ্ছে তোমার নাম্বার অফ মলিকিউল পার ইউনিট ভলিউম, ঠিক আছে। এন ইজ ইকুয়াল টু নাম্বার অফ মলিকিউল পার ইউনিট ভলিউম। এখানে মিন ফ্রি পাথটা একটু কমপ্লিট করে নিই। চলো তাহলে এল ইজ ইকুয়ালস টু কী হলো, 1/√2 পাই সিগমা স্কোয়ার এন। আর এন ইজ ইকুয়ালস টু নাম্বার অফ মলিকুল পার ইউনিট ভ্যালু। আমরা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কী জানি, পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি। এখানে যে এনটা না, এই এনটা হচ্ছে তোমার নাম্বার অফ মোল কিন্তু, এটা হচ্ছে নাম্বার অফ মোল। আর এখানে এই যে এনটা হচ্ছে তোমার নাম্বার অফ মলিকিউল। এবার নাম্বার অফ মোলকে নাম্বার অফ মলিকুল করতে গেলে আমরা কী করি, যে N0 দিয়ে গুণ করি। N0 যে অ্যাভোগাড্রো নাম্বার, তো অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে আমরা গুণ করি, মাল্টিপ্লাই করতে হয়। তো পিভি ইজ ইকুয়ালস টু এন, মতলব হচ্ছে N0
এন আর টি, এইটা যেটা হলো না, এটা হচ্ছে নাম্বার অফ মলিকুল হয়ে গেল। এখন এইটাকে তুমি এই দুটো এন দেখতে একই রকম লাগছে, তো লেটস সে এটাকে আমি ক্যাপিটাল এন ধরি। হ্যাঁ, তো পিভি ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল এন আর টি। এবার ইউনিট ভল নাম্বার অফ মলিকিউল পার ইউনিট ভলিউম মানে ভি মানে 1, তো এন সমান দাঁড়ালো কি, এন সমান পি বাই আর টি। তাহলে এই যে এনটা না, এই এনটাকে আমি রিপ্লেস করবো কী দিয়ে, পি বাই আর টি দিয়ে। তো চলো তাহলে কী দাঁড়াচ্ছে আমার, এল ইজ ইকুয়ালস টু 1/√2 পাই সিগমা স্কোয়ার, পাই সিগমা স্কোয়ার এনের জায়গায় লিখবো আমি পি বাই আর টি। ওকে, পি বাই আর টি, এবার আর টিটাকে উপরে তুলে দাও, তাহলে 1/√2 পাই সিগমা স্কোয়ার, উপরে চলে গেলো পি আর আর টি। এখন বলো এই এলটা পি আর টেম্পারেচারের সঙ্গে কীভাবে রিলেটেড। তাহলে দাঁড়াচ্ছে কি দেখো, এই √2 পাই সিগমা স্কোয়ার এগুলো হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এল ইজ প্রপোর্শনাল টু পি অ্যান্ড এগেন ইট ইজ প্রপোর্শনাল টু 1/t। ঠিক আছে না, বাস এটা হচ্ছে আমার টেম্পারেচার আর প্রেশারের সঙ্গে এলের রিলেশন। ওকে, এটা দেখো এই চ্যাপ্টারের মধ্যে দেওয়া আছে যে তোমার মিন ফ্রি পাথ অ্যান্ড বাইনারি কলিউশন ফ্রিকোয়েন্সি অ্যান্ড দেয়ার ডিপেন্ডেন্সি অন টেম্পারেচার অ্যান্ড প্রেশার। ওকে, তো টেম্পারেচার আর প্রেশারের মধ্যে ডিপেন্ডেন্সি আমি পেয়ে গেলাম। এটা কার সঙ্গে পেলাম, মিন ফ্রি পাথের সঙ্গে পেলাম। সিমিলারলি আমি বাইনারি কলিউশনের সঙ্গে দেখবো কীভাবে বাইনারি কলিউশনের সেবা দেখে নেবো। এটা হচ্ছে সিলেবাস, একটু জুম করে দেখাচ্ছি সো দ্যাট কি মোবাইলে দেখতে পাওয়া যায়। হ্যাঁ, তাহলে এবার দেখে নেবো বাকিটা। এবার বাইনারি কলিউশন মানে হচ্ছে তোমার সিম্পল, এটা দেখো এটা পিসি রক্ষে থেকে দেখে নেবে। আমি এক্সাক্ট পেজ নাম্বার আমার মনে নেই বা দেখিনি, তো ওটা আমি নেক্সট দেখছি 1-2 লেকচারের পর থেকে যে নিউ এডিশনটা রয়েছে তার এক্সাক্ট পেজ নাম্বার পর্যন্ত আমি বলে দিতে পারবো। বাকি তোমরা মাস্টার ডিগ্রি করেছো, ইউ আর ওয়েল নোন অ্যাবাউট দ্যাট কি কোথায় কি আসে না আসে। ওকে, বাট পিসি রক্ষিটা আমার মনে হয় একটা ঠিকঠাক বই। আমি এখানে ওই অ্যাটকিন্স, তারপরে হচ্ছে তোমার কি বলে আর একটা কী আমাদের বই আছে যেগুলোতে দেওয়া আছে ভালো করে, বাট আমার মনে হয় যেটা পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে কি পিসি রক্ষিত ইজ ভেরি গুড বুকস। তো এখান থেকে সব একদম ঠিকঠাক করে দেওয়া আছে, আর এই সিলেবাসটাও একদম পরপর দেওয়া আছে, তুমি পিসি রক্ষিতে পেয়ে যাবে। তো বাইনারি কলিউশন ফ্রিকোয়েন্সি হচ্ছে তোমার এটা হচ্ছে Z1, মানে যখন একটা মাত্র মলিকুল কলিউশন করবে মানে পাত্রের দেওয়ালের মধ্যে। ওকে, সেই Z1-এর ইকুয়েশন হচ্ছে Z1 সমান হচ্ছে √2 পাই সিগমা স্কোয়ার CA ইন্টু এন। এখন ধরো এই একটা ইউনিট ভলিউমের মধ্যে একটা মলিকুল রয়েছে, সে যখন কলিউশন করবে পাত্রের দেওয়ালের মধ্যে, এটা হচ্ছে তার ইকুয়েশন। ঠিক আছে না, এবার একটা মলিকুল তো থাকে না, থাকে এন সংখ্যক মলিকুল থাকবে। তাহলে এন সংখ্যক মলিকুল যদি থাকে তাহলে Z11 মানে হচ্ছে দুটো মলিকুল লাগবে একটা কলিউশন করতে। তাহলে এন সংখ্যক মলিকুল যদি থাকে, এন সংখ্যক মলিকুলকে আমি কি করব, এই √2 পাই সিগমা স্কোয়ার CA ইন্টু এন মাল্টিপ্লাইড বাই এন হয়ে গেল। আর যেহেতু একটা কলিউশনের জন্য দুটো মলিকুল টু মলিকুল কলিউশন হলে দুটো মলিকুল লাগবে, ওই জন্য ডিভাইডেড বাই 2। তাহলে আমার ইকুয়েশনটা জানাচ্ছে 1/√2 পাই সিগমা স্কোয়ার CA ইন্টু এন স্কোয়ার। এটা হচ্ছে আমার বাইনারি কলিউশনের জন্য ইকুয়েশন। এখন কেস হচ্ছে সিগমা পাই এদেরও কনস্ট্যান্ট, সিগমা সেই কলিউশন ডায়ামিটার আগে যেটা ডিনোট করছে, আর CA হচ্ছে তোমার এভারেজ ভেলোসিটি, আর এখানে এন সমান হচ্ছে নাম্বার অফ মলিকুল পার ইউনিট ভলিউম। ক্লিয়ার? এবার সিমিলারলি আমরা কী করবো, আবার কী করবো দেখো, CAটা হচ্ছে এবার আমরা একটু এটা এবার Z11 যেটা মানে কলিউশন ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্সি দেখবো টেম্পারেচার আর প্রেশারের উপর। তাই টেম্পারেচার আর প্রেশারের উপর কোথায় আছে টেম্পারেচার আর প্রেশার, দেখো এই পার্টটা টোটালটা হচ্ছে আমার কনস্ট্যান্ট, এই পার্টটা হচ্ছে আমার টোটাল কনস্ট্যান্ট, আর এই পার্টটা হচ্ছে আমার ভ্যারিয়েবল। এবার এই পার্টের মধ্যে আমার রয়েছে কি, CA হচ্ছে এভারেজ ভেলোসিটি। এভারেজ ভেলোসিটির একটা ইকুয়েশন আছে, সেটা হচ্ছে তোমার 8RT/πm, আর এন স্কোয়ার এন সমান P/T আগে আমরা P/RT আগে আমরা ড্রাইভ করেছি, তাহলে এটার স্কোয়ার। ক্লিয়ার? এটা হচ্ছে তোমার Z11। এবার তাহলে এবার দেখে নাও কীভাবে কী ভ্যারিটারি করছে। তাহলে এখানে তোমার দাঁড়াচ্ছে Z11 সমান হচ্ছে P² বাই উপরটা হচ্ছে T⁻², আর নিচে হচ্ছে T²। তাহলে ওখান থেকে মাইনাস যাবে P² বাই T⁻3 আই থিঙ্ক। তাহলে এই হচ্ছে দিস ইজ দ্য রিলেশন। একবার দেখে নেও, একটু মিস্টেক হয়েও যেতে পারে, ঠিক আছে না, সম্ভবত মিস্টেক হবে না, বাট একটু হয়েও যেতে পারে। একবার পিসির ওকে দেখে ভালো করে একবার মিলিয়ে নেও যে ঠিকঠাক ভ্যারিটা আমি ইকুয়েশন ঠিকঠাক করলাম কিনা। ক্লিয়ার? তো Z1 কলিউশন ফ্রিকোয়েন্সি কিসের উপর ডিপেন্ড করছে, প্রেশারের স্কোয়ারের উপর ডিপেন্ড করছে, আর T⁻3। হ্যাঁ,
এই পাওয়ারের সঙ্গে ডিপেন্ড করছে। এবার কোশ্চেনটা পড়া কীভাবে, কোশ্চেন এরকম করে পড়বে কি যদি প্রেশার ডবল করা হয় তাহলে কলিউশন কী হবে, 4 গুণ হবে না 3 গুণ হবে না 6 গুণ হবে, এমসিকিউতে এরকম আসে। সিমিলারলি তোমার মিন ফ্রি পথে এরকম কোশ্চেন পড়বে। হ্যাঁ, প্রেশারকে ডবল করা হলো মিন ফ্রি পথ কী কমবে না বাড়বে, প্রেশার টেম্পারেচারকে ডবল করা হলো মিন ফ্রি পথ কমবে না বাড়বে, এরকম করে কোশ্চেন আসে। বাকি আর কিছু নেই, সিম্পল জিনিস, একবার দেখে নেবে। আমি জাস্ট একবার মানে জায়গাটা বলে দিচ্ছি, তোমরা বাকি নিজের নিজের রিসোর্স থেকে একবার দেখে নিও। ওকে, তো এটা আমাদের গেল, প্রথম পোর্শনটা কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে রিয়েল গ্যাস ডিটেল স্টাডি অফ ভ্যান ডার ওয়াল ইকুয়েশন। রিয়েল গ্যাসের হচ্ছে ডিটেল স্টাডি অফ ভ্যান ডার ওয়াল ইকুয়েশন। দেখো আমি 2000 কত দিয়েছিলাম, 2009-এর এক্সাম, 2009 ডিসেম্বরে পরীক্ষা হয়েছিল সম্ভবত। ওখানে কোশ্চেনটা কী এসেছিলো, সিম্পল একটা কোশ্চেন আসছিলো কি এন মোল ভ্যান ডার ওয়াল গ্যাসের ইকুয়েশন লেখো, ঠিক আছে, গ্যাস ইকুয়েশন। তো এতটা সোজা কোশ্চেন আসে, একটা এমএসসি স্টুডেন্টকে জিজ্ঞেস করছে কি এন মোল ভ্যান ডার ওয়াল গ্যাসের ইকুয়েশন কী হবে। জাস্ট ইউ ক্যান ইমাজিন, মানে তুমি এসএসসি পরীক্ষা দেবে বলে এত কিছু প্রিপারেশন নিয়ে গেলে আর তোমাকে জিজ্ঞেস করছে কি এন মোল গ্যাসের ক্ষেত্রে ভ্যান ডার ওয়াল ইকুয়েশনটা কী হবে। তো চলো অ্যাকচুয়ালি এই ভ্যান ডার ওয়াল ইকুয়েশনটা এলো কোথা থেকে, ওটা আমি 2-4 কথা একটু বলে দিই, সেক্ষেত্রে তাহলে মানে মনে রাখতে সুবিধা হবে। তোমরা জানো অলরেডি, বাট স্টিল একবার শুনে নাও। আমরা কি জানি যে আইডেল গ্যাসের ইকুয়েশন কি, পিভি সমান হচ্ছে এনআরটি, চলো ছেড়ে দাও, এন মোল নয়, 1 মোলের ক্ষেত্রে পিভি সমান হচ্ছে আরটি। এ হচ্ছে আমার আইডেল গ্যাসের ইকুয়েশন। এখন কেস হচ্ছে আইডেল গ্যাসে তোমার দুটো পোস্টুলেট ছিল, সেটা হচ্ছে 1 নাম্বার হচ্ছে গ্যাসগুলোর নিজেদের ভিতরে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনটাকে নেগলেক্ট করা হয়েছে, সেটাকে 0 ধরা হয়েছে। আর 2 নাম্বারটা কী ছিল, 2 নাম্বারটা কী করেছে ওরা, ধরে নিয়েছে প্রত্যেকটা গ্যাস মলিকুল হচ্ছে পয়েন্ট মাস, তার মানে হচ্ছে নিজস্ব কোনো ভলিউম নেই। এই দুটো যে পোস্টুলেট ধরে নিয়েছিল, এখানেই যত সব গণ্ডগোলটা হয়েছে। কেসটা কি দেখা গেছে যে প্রত্যেকটা গ্যাসের মধ্যে নিজেদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন রয়েছে, আর হচ্ছে তারা পয়েন্ট মাস নয়, তাদের নির্দিষ্ট একটা ভলিউম রয়েছে। তো তাহলে যদি এই দুটো কেস হয়ে যায়, দুটো পোস্টুলেট যে দুটো ধরে করেছি সেই দুটোতে যদি প্রবলেম থাকে, তাহলে কী করতে হবে, এই তোমার আইডেল গ্যাসের যে ইকুয়েশন আছে সেটাকে মডিফাই করতে হবে। এখন কেস হচ্ছে ধরে নিচ্ছে আমি একটা কন্টেনারের মধ্যে কিছু গ্যাস রয়েছে, ওকে, এ ধরো গ্যাস মলিকুল রয়েছে। এবার প্রেশার কাকে বলে, না গ্যাস মলিকুলটা যত জোরে এই পাত্রের দেওয়ালে আঘাত করছে সেটাকে আমি ধরে নেবো ওই গ্যাসটার প্রেশার, একদম সোজা সাপটা ভাষায়। তাহলে এর যে জোর এটা, সেটা হচ্ছে যতটা জোরে আঘাত করবে সেটা হচ্ছে প্রেশার। এবার যখন দেখো এই একটা মলিকুল বা এই একটা মলিকুলের সঙ্গে যখন এর ফোর্স অফ ইন্টারাকশন 0, নিজেদের মধ্যে ফোর্স অফ ইন্টারাকশন বা ফোর্স অফ অ্যাট্রাকশন 0, সেক্ষেত্রে কী হবে, মলিকুলটা যতটা শক্তি সেই ততটা শক্তি দিয়ে পাত্রের দেওয়ালে আঘাত করবে। তাহলে সেক্ষেত্রে আমি ধরে নেবো ওর যা প্রেশার, মানে পাত্রের দেওয়ালে এখানে মেপে যে প্রেশারটা পাচ্ছি আমি, সেটাই ওর অ্যাকচুয়াল প্রেশার, ওই পার্টিকুলার গ্যাস মলিকুলটার অ্যাকচুয়াল প্রেশার। কিন্তু যদি ধরো এইখানে যে মলিকুলটা রয়েছে, ধরো এইখানে যে মলিকুলটা রয়েছে, এই মলিকুলটা যদি এইটাকে নিচের দিকে একটু টানে বা এর ফোর্স অফ অ্যাট্রাকশন থাকে, বা এই মলিকুলটা যদি এই মলিকুলটিকে নিচের দিকে একটু টানে, তাহলে সেক্ষেত্রে কী হবে, এ যতটা জোরে দেওয়ালে আঘাত করবে তার থেকে ওর নিজস্ব পাওয়ার কি বেশি। তার কারণ কি, এই উল্টো দিকে কিছু পাওয়ার ওকে নিউট্রালাইজ করতে হচ্ছে। ধরে নাও তুমি দেওয়ালের মধ্যে একটা ঘুষি মারছো, এবার তোমার গায়ে যতটা জোর, তুমি ততটা জোরে দেওয়ালে মারতে পারবে। এবার সেটা যদি তোমার পাওয়ার হয়, এবার আমি ধরে নিচ্ছি একটা হালকা রাবার ব্যান্ড দিয়ে তোমাকে পিছন দিক দিয়ে হাতটা আমি বেঁধে দেওয়া দিয়ে বলা হলো তুমি এবার দেওয়ালে ঘুষি মারো। এবার ধরো দেওয়ালে তুমি ঘুষি মারছো, এবার তুমি যত জোরে ঘুষি মারছো সেটা কিন্তু তোমার অ্যাকচুয়াল শক্তি নয়, তোমার শক্তি তার থেকে বেশি। কতটা বেশি, না যতটা তুমি ওই পাওয়ার ব্যান্ডটাকে নিউট্রালাইজ করছো। ক্লিয়ার? তাহলে যদি পাওয়ার ব্যান্ডটা না থাকতো তাহলে আমি যতটা মারতে পারতাম, সেটা হচ্ছে তোমার এই যে পি। এবার যেহেতু পাওয়ার ব্যান্ড আমাকে ব্যাক পিছন দিকে টানছে, তারপরে আমি মাপছি প্রেশারটা, তাহলে আমার যে প্রেশারটা সেটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল প্রেশার, সেটা হচ্ছে যে প্রেশারটা আমি মেপে পাচ্ছি তার থেকেও কী হবে বেশি, সেটা কতটা বেশি, পিটাস বেশি। তাহলে এই পিটাস যেটা, এটা হচ্ছে কারেকশন। কী হলো, প্রেশার কারেকশন। তার মানে অ্যাকচুয়াল প্রেশারটা কি না, নর্মাল যে প্রেশার তার থেকে বেশি হবে, প্রেশার কারেকশন হয়ে গেল। এখন ভলিউমে কী কারেকশন হবে, আমরা কি ধরে নিচ্ছি যে প্রত্যেকটা মলিকুল তার নিজস্ব কোনো ভলিউম নেই, প্রত্যেকটা হচ্ছে পয়েন্ট মাস, কিন্তু তার অ্যাকচুয়ালি হালকা অল্প বিস্তর হলেও কী আছে, ভলিউম আছে। এবার ধরো এই কন্টেনারের মধ্যে প্রথমে একটা গ্যাস ঢুকলো, প্রথম যে মলিকুল ঢুকলো তার কাছে কী আছে, গোটা কন্টেনারটা খালি, সে পুরো ভলিউম জুড়ে এদিক করে যেতে পারবে। সেকেন্ড যে মলিকুলটাকে আমি ঢোকাবো তার কাছে কিন্তু দেখো এর যে ভলিউম, সেই ভলিউমটা বাদ দিয়ে বাকি জায়গায় সে ট্রাভেল করতে হবে। তাহলে এখানে কি হচ্ছে, একটা ভলিউম যেটা অ্যাকচুয়াল যে ভলিউম আর কি এই কন্টেনারের, আর মলিকুল যেটা পাবে সেটা কী পাবে, সে কিছুটা নিজের ভলিউম যেটা বাদ দিয়ে সে মুভমেন্ট করতে পারবে। তাহলে ভলিউমে একটা কারেকশন হবে, সেটা হচ্ছে ভি মাইনাস ভিটাস। ঠিক আছে, এটা সমান হচ্ছে আরটি।
এই হয়ে গেল দুটো কারেকশন। এখন এরপরে একটুখানি এদিক ওদিক করে ইকুয়েশন চেঞ্জ আছে, দিয়ে তোমার যেটা দাঁড়াচ্ছে এই পি ড্যাশ ওয়ান হচ্ছে এ বাই ভি স্কোয়ার, আর ভি ড্যাশ ওয়ান হচ্ছে বি। ওকে, দিয়ে ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে তোমার পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস বি ইজ ইকুয়ালস টু আর টি। এই যেটা দাঁড়ালো এটা ওকে বলছে তোমার ভ্যান ডার ওয়াল গ্যাস অফ ইকুয়েশন। ক্লিয়ার? এটা হচ্ছে 1 মোল গ্যাসের ক্ষেত্রে। এবারে যদি n মোল গ্যাসের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে তোমার ভ্যান ডার ওয়াল ইকুয়েশনটা হবে পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইজ ইকুয়ালস টু এন আর টি। এটা হচ্ছে n মোল গ্যাসের ক্ষেত্রে ভ্যান ডার ওয়াল গ্যাস অফ ইকুয়েশন। এখন কোশ্চেন হচ্ছে এটা তো ঠিক আছে, আর কী কী পড়তে পারে এখান থেকে পড়তে পারে তোমার দেখো এই এর ইউনিট পড়বে, হোয়াট ইজ দ্য ইউনিট অফ এ অ্যান্ড হোয়াট ইজ দ্য ইউনিট অফ বি। এখন এখানে ইউনিট বার করার সবথেকে সোজা উপায় হচ্ছে তোমরা জেনে রাখবে যে গরুতে যোগ হয়, গরুতে ছাগলে যোগ হয় না। 3টে গরু প্লাস 2টো গরু সমান 5টা গরু, 3টে গরু প্লাস 2টো ছাগল সমান কটা গরু, এভাবে যোগ হবে না। মানে সেম ম্যাটেরিয়ালে যোগ হবে, সেম ম্যাটেরিয়ালে বিয়োগ হবে, কখনো গরুর সঙ্গে ভেড়া বা ছাগলের যোগ বিয়োগ হবে না। ক্লিয়ার? তাহলে এখানে যদি পি এর সঙ্গে এই এ এন স্কোয়ার বা ভি স্কোয়ারটা যদি যোগ থাকে, বা ভি এর সঙ্গে যদি এন স্কোয়ার এন বিটা যোগ থাকে, তাহলে কী জানতে হবে যে এই এ এন স্কোয়ার বা ভি স্কোয়ারের ইউনিট আর পি এর ইউনিট সেম। এখানে ভি এর ইউনিট আর এন বি এর ইউনিট সেম। তাহলে পি এর ইউনিট আমরা কী জানি? পি এর ইউনিট হচ্ছে তোমার অ্যাটমসফিয়ার। তাহলে পি এর ইউনিট যদি অ্যাটমসফিয়ার হয় তাহলে আমরা বলতে পারি যে এন স্কোয়ার বাই ভি স্কোয়ারের ইউনিটও কি? অ্যাটমসফিয়ার, এটিএম। ওকে, ওয়ান অ্যাটমসফিয়ারিক প্রেশার, তো এটিএম। এবার হচ্ছে এর ইউনিট সমান হচ্ছে এটিএম মাল্টিপ্লাইড বাই ভি স্কোয়ারের ইউনিট বাই হচ্ছে এন স্কোয়ার ইউনিট। এবার হচ্ছে এটিএম মাল্টিপ্লাইড বাই ভি মানে হচ্ছে তোমার লিটার স্কোয়ার, আর এন সমান হচ্ছে মোল স্কোয়ার। এটা হচ্ছে তোমার এর ইউনিট। ক্লিয়ার? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কিচ্ছু হ্যাপাটাপা কিচ্ছু নেই। ইউনিট আর গ্রাফ এ দুটোকে একদম পুরো জল করে ফেলতে হবে। ভাই ফিজিক্যাল কেমিস্ট্রিটা আর ইউনিট আর গ্রাফ শিখে নিয়েছো মানে ফিজিক্যাল কেমিস্ট্রি ওভার, আর কিছু নেই ফিজিক্যাল কেমিস্ট্রিতে। বাকি তো ওই ম্যাথামেটিক্যাল প্রবলেম একটু এদিক ওদিক, দুটো ডেরিভেশন আর কিছু নেই। ঠিক আছে, তো হয়ে গেল। এবার সিমিলারলি তোমরা নিজেরা বার করে ফেলো যে বি এর ইউনিট কী হতে পারে। তাহলে ভি এর ইউনিট সমান হচ্ছে এন বি এর ইউনিট, দুটোর ইউনিট সেম। তো ভি এর ইউনিট আমরা কি জানি? লিটার। বি এর ইউনিট যদি লিটার হয় তাহলে এন বি এর ইউনিটও লিটার। তাহলে বি এর ইউনিট সমান কী হচ্ছে? লিটার বাই হচ্ছে এন এর ইউনিট। এবার এন এর ইউনিট সমান হচ্ছে মোল, তো লিটার পার মোল। ক্লিয়ার? হয়ে গেল আমার বি এর ইউনিট। এই দুটো সাধারণত পড়ে, বাকি তো আর তো সেরকম কিছু নয়। তুমি আবার পিসির অক্ষরটা তোমরা আবার দেখে নিলে পরিষ্কার ক্লিয়ার হয়ে যাবে যে আর কি কি এখান থেকে আসতে পারে। ওকে, এ হয়ে গেল আমার কাজ খতম, ভ্যান ডার ওয়াল ইকুয়েশন। এবার হচ্ছে ক্রিটিক্যাল কনস্ট্যান্ট অফ গ্যাসেস, দ্য রুল অফ ক্যালিয়েটেড অ্যান্ড মেথিয়াস রুলস, দ্য রিডিউস ইকুয়েশন অফ দি স্টেট অ্যান্ড দ্য প্রিন্সিপাল অফ করসপন্ডিং প্রিন্সিপাল। এগুলো পরিষ্কার করে তোমার এতে কী বলে পিসির অক্ষরের বইতে একদম ডিটেলসে পরপর দেওয়া আছে। আমি একবার ছোটো করে বলে দিচ্ছি যে ক্রিটিক্যাল কনস্ট্যান্ট অফ গ্যাস কি। ক্রিটিক্যাল কনস্ট্যান্ট হচ্ছে তোমার, দেখো কোনো গ্যাসকে যদি একটা পার্টিকুলার টেম্পারেচারের নিচে ঠান্ডা করে তাকে যদি প্রেশারাইজ করা হয় তাহলে সেই গ্যাসটা লিকুইডে পরিণত হবে। যে পার্টিকুলার টেম্পারেচারের উপরে থাকলে গ্যাসের প্রেশার যতই তুমি বাড়াও না কেন গ্যাসটা লিকুইডে পরিণত হবে না। সেই পার্টিকুলার টেম্পারেচারকে বলা হয় ক্রিটিক্যাল টেম্পারেচার। আর ক্রিটিক্যাল প্রেশার কাকে বলা হয়? যে ক্রিটিক্যাল টেম্পারেচারে গ্যাসটাকে রাখার পরে যে ন্যূনতম প্রেশার দিলে গ্যাসটা লিকুইডে পরিণত হয় সেটা হচ্ছে ক্রিটিক্যাল প্রেশার। আর ক্রিটিক্যাল টেম্পারেচার এবং ক্রিটিক্যাল প্রেশারে গ্যাসটাকে রাখলে গ্যাসটা যে ভলিউমে অকুপাই করে তাকে হচ্ছে ক্রিটিক্যাল ভলিউম। পিসির অক্ষরে পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেওয়া আছে। এবার এটা মাপার উপায় কি? মাপার উপায় হচ্ছে এখানে একটা তোমার দেখবে একটা এরকম ধরনের একটা অ্যাপারেটাস রয়েছে। এক্স্যাক্টলি আমি আঁকতে পারছি কিনা জানি না, বাট কাইন্ড অফ দ্যাট। ওকে, দিয়ে দেখা যাবে এরকম করে। আর এটাকে একটা জ্যাকেট পরানো আছে, জ্যাকেটের মধ্যে ইনসুলেট করা আছে যাতে করে বাইরে থেকে তোর কোনো হিট যায় বা না যায়। ওকে, বা প্রেশারে ক্ষতি না। এবার দেখা গেলো পার্টিকুলার একটা টেম্পারেচারে এই যে মাঝখানে পর্দাটা মানে হচ্ছে তোমার এই লিকুইড আর গ্যাসের মধ্যে যে ইকুইলিব্রিয়ামটা রয়েছে না এটা দেখতে পাওয়া যাচ্ছে। এবার ধীরে ধীরে এটাকে একটা পার্টিকুলার টেম্পারেচারের বাইরে থেকে একে টেম্পারেচার ধীরে ধীরে কী করানো হলো? বাড়ানো হলো।
যে টেম্পারেচারের মধ্যে এই পার্টিকুলার পর্দাটাকে আবার ডিসঅ্যাপিয়ার করে যাবে, সেই পার্টিকুলার টেম্পারেচারকে বলবো টিসি। ওকে, ক্রিটিক্যাল টেম্পারেচারকে ডিনোট করা টিসি দ্বারা, আর হচ্ছে প্রেশারকে ডিনোট করা হয় পিসি দ্বারা, আর ক্রিটিক্যাল ভলিউমকে ডিনোট করা হয় তোমার ভিসি দ্বারা। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ক্রিটিক্যাল টেম্পারেচার, প্রেশার অ্যান্ড ভলিউম। এবার হচ্ছে যেটা কিছু কনস্ট্যান্ট রয়েছে এখানটায়, যেমন ধরো নর্মাল প্রেশার আর ক্রিটিক্যাল প্রেশারের মধ্যে, নর্মাল প্রেশার পি আর ক্রিটিক্যাল প্রেশার এই দুটো রেশিওকে পি বাই পিসি সমান বলা হয়। পি বাই পিসি সমান হচ্ছে তোমার পাই। ওকে, সিমিলারলি ভি বাই ভিসি হচ্ছে তোমার হচ্ছে ফাই, আর টি বাই টিসি সমান হচ্ছে থিটা। এই পার্টিকুলার প্রেশার আর ক্রিটিক্যাল প্রেশার রেশিওকে পাই দিয়ে ডিনোট করা হয়। একটা ভলিউম আর হচ্ছে ক্রিটিক্যাল ভলিউমের রেশিওকে ফাই দিয়ে ডিনোট করা হয়। সিমিলারলি টেম্পারেচার আর ক্রিটিক্যাল টেম্পারেচার রেশিওকে বলা হয়, ডিনোট করা হয় তোমার থিটা দ্বারা। এবার এই যে ভ্যান ডার ওয়াল গ্যাস অফ ইকুয়েশন না, এই পি প্লাস এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস বি ইকুয়াল টু আর টি, এই ইকুয়েশনটাকে যদি আমি এই ক্রিটিক্যাল কনস্ট্যান্ট দিয়ে রিপ্লেস করি, ক্রিটিক্যাল কনস্ট্যান্ট দিয়ে রিপ্লেস করা হয়, তাহলে ইকুয়েশনটা দাঁড়াবে তোমার, তাহলে ইকুয়েশনটা দাঁড়াবে 1 মিনিট, এটা হচ্ছে ওকে, যদি এটাকে তোমার ইন টার্মস অফ ক্রিটিক্যাল টেম্পারেচার অ্যান্ড প্রেশারের টার্মসে লেখা যায়, তাহলে এই যে ভ্যান ডার ওয়াল ইকুয়েশনটা, ভ্যান ডার ওয়াল ইকুয়েশনটা তোমার দাঁড়াবে পাই প্লাস 3/5 স্কোয়ার, এটা হচ্ছে তোমার 3/5 মাইনাস 1 ইজ ইকুয়ালস টু হচ্ছে 8 থিটা। ঠিক আছে, এই যে ইকুয়েশনটা দেখো, এই ইকুয়েশনে কোনো প্রেশার, টেম্পারেচার বা ভলিউমের কোনো টার্ম নেই, এই জন্য এটাকে বলছে রিডিউস ইকুয়েশন অফ স্টেট। ক্লিয়ার? এটা হচ্ছে ভ্যান ডার ওয়াল রিডিউস ইকুয়েশন অফ স্টেট। এটা একবার দেখে নেবো, পিসির অক্ষিতে খুব ভালো করে দেওয়া হচ্ছে ডেরিভেশন। ঠিক আছে, খুব সিম্পল ডেরিভেশন, ওই 5-6 লাইনের ডেরিভেশন, একটা আমার ডিটেলসে যাচ্ছে না। এবার এখানে দেখো আর একটা সিলেবাসের মধ্যে রয়েছে, সিলেবাসের মধ্যে যেটা রেখেছে, এ দেখো রিডিউস, দিস ইজ কল রিডিউস ইকুয়েশন অফ স্টেট। হ্যাঁ, অ্যান্ড দ্য প্রিন্সিপাল অফ করসপন্ডিং স্টেট। এই করসপন্ডিং স্টেটের প্রিন্সিপালটা কী বলছে, যে রিডিউস ইকুয়েশন অফ স্টেটের মধ্যে যদি কোনো দুটো সাবস্টেন্সের, যদি যে কোনো দুটো সাবস্টেন্সে রিডিউস প্রেশার হচ্ছে তোমার, রিডিউস প্রেশারকে কী দিয়ে রিডিউস করলাম, পাই দ্বারা, রিডিউস প্রেশার পাই এবং রিডিউস ভলিউম ফাই যদি সেম হয়, তাহলে তাদের রিডিউস টেম্পারেচার, সরি মানে উল্টো হয়ে গেল একটুখানি, যদি হ্যাঁ রিডিউস প্রেশার পাই এবং রিডিউস টেম্পারেচার থিটা যদি সেম হয়, তাহলে রিডিউস ভলিউম তোমার ফাই সমান সেম হবে। যে কোনো দুটো সাবস্টেন্সের যদি রিডিউস প্রেশার এবং রিডিউস টেম্পারেচার সেম হয়, তাহলে তাদের রিডিউস ভলিউম সেম হবে। এটা হচ্ছে তোমার ল অফ করসপন্ডিং প্রিন্সিপাল। বাস, সিম্পল, কিছু নেই, এ পিসির অক্ষিতে দেওয়া আছে, সব ডিটেলস দেখে নিও। ওকে, ম্যাক্সওয়েল ল ডিস্ট্রিবিউশন অফ দ্য মলিকুলার ভেলোসিটিজ, ডেরিভেশন নট রিকোয়ার্ড। এখানে একটা যেটা আমার মনে পড়ছে সেটা হচ্ছে তোমার ওই 3 ডাইমেনশনের একটি ইকুয়েশন আছে ডিএনসি সমান হচ্ছে 4πn m/2π kT টু দি পাওয়ার 3/2 e⁻(mc²/2 kT dc। ক্লিয়ার? এটা হচ্ছে ম্যাক্সওয়েলের স্পিড ডিস্ট্রিবিউশন 3 ডাইমেনশনে। সিমিলারলি 2 ডাইমেনশন অ্যান্ড 1 ডাইমেনশন তোমরা একবার দেখে নেবে ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে। বাস, এর বেশি কিছু এখানে পড়বে না, এর বেশি কিছু আসে না। আর একটা জিনিস হচ্ছে যে এনার্জি ডিস্ট্রিবিউশন, ম্যাক্সওয়েলের এনার্জি ডিস্ট্রিবিউশনটা কি না, এপসাইলন ইকুয়াল টু হাফ mc²। এপসাইলন ইকুয়াল টু mc², এপসাইলন সমান হচ্ছে এনার্জি, সি ইজ দ্য ভেলোসিটি, এম ইজ দ্য মাস। ক্লিয়ার? এবার তুমি দেখো এই তাহলে c² সমান কী জানাচ্ছে, c² সমান হচ্ছে 2ε/m। এবার দুই দিকে ডিফারেন্সিয়েট করো, তাহলে কী জানাচ্ছে 2c dc সমান হচ্ছে 2d/m। ক্লিয়ার? এবার এই দেখো c², আর তাহলে c সমান কী দাঁড়াচ্ছে, c সমান দাঁড়াচ্ছে √2ε/m। এবার যেখানে যেখানে c রয়েছে, সেই সিটাকে তুমি এটা দিয়ে রিপ্লেস করো, আর যেখানে ডিসি রয়েছে ডিসিটাকে তুমি এটা দিয়ে রিপ্লেস করো, তাহলে তোমার যেটা দাঁড়াবে সেটা হচ্ছে ম্যাক্সওয়েলের এনার্জি ডিস্ট্রিবিউশন ইন 3 ডাইমেনশন। সিমিলারলি 2 ডাইমেনশন এবং 1 ডাইমেনশনের যে ইকুয়েশনটা তুমি ম্যাক্সওয়েলে লিখবে, সেখানেও ওই এপসাইলন দিয়ে তুমি এটাকে রিপ্লেস করতে পারো। তো সেটা দাঁড়াবে ম্যাক্সওয়েলের স্পিড ডিস্ট্রিবিউশন ইন 2 and 1 ডাইমেনশন। এখন
বেশি কিছু এখানে দেবে না সম্ভবত, যে 3 ডাইমেনশন বা 2 ডাইমেনশন ইকুয়েশন দেখতে কেমন হবে, এত বড় ইকুয়েশন 4টে অপশন দেবে বলে আমার মনে হয় না। ঠিক আছে, তাও একবার নিজেদের সাথে একবার কমসে কম কনফিডেন্স বিল্ড আপের জন্য একবার দেখে রেখো। ঠিক আছে, যখন কারণ হচ্ছে একবার খুব সিম্পল জিনিস, এমন কিছুই নেই। আর যতটা পারবে ডেরিভেশনের শেষেরটুকু মনে রাখার চেষ্টা করবে, কারণ হচ্ছে এমসিকিউ যদি একটা বড় ডেরিভেশন দিয়ে দেয় না, ও আমাকে ড্রাইভ করে করে ও অ্যান্সার বার করতে প্রচুর টাইম লেগে যাবে। তো ইটস বেটার কি লাস্টেরটা 2-3বার প্র্যাকটিস করলে শেষেরটা মনে থেকে যাবে। তো শেষের টার্মটা মনে রাখবে যে ফাইনালটা কি দাঁড়াচ্ছে, এটা ফাইনালটা দিয়ে দেয় এমসিকিউ প্যাটার্নের কোশ্চেনে। ওকে, এবার হচ্ছে এফেক্ট অফ টেম্পারেচার অন ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, এখানে যেটা ইম্পর্টেন্ট জিনিস রয়েছে না, সেটা হচ্ছে এ তো ডিএনসি তো আমরা পেয়ে গেলাম। এবার হচ্ছে দেখবে একটা তোমার এই 1/n DNC/DC এটা সমান দাঁড়াচ্ছে কি বলো দেখি, এখানে DNC/DC সমান হচ্ছে দেখো এই টোটালটা কনস্ট্যান্ট যে দাঁড়াচ্ছে তোমার কনস্ট্যান্ট কে সমান e⁻(mc²/2kT × c²) এটা দাঁড়াচ্ছে। এবার আমি যদি একদিকে 1/n DNC/DC নিই, আর একদিকে যদি টেম্পারেচার প্লট করি না, প্লটটা দেখতে ঠিক এরকম হবে। এটা হচ্ছে যখন একটা টেম্পারেচার T1। ওকে, আর একটা টেম্পারেচার যদি প্লট করি দেখতে এরকম হবে। লেটস সে এটা টেম্পারেচার T2, আর একটা টেম্পারেচার যদি প্লট করি দেখা হলো এটা দাঁড়ালো T3। এখন দেখো এখানে হচ্ছে তোমার এই যে এই পার্টিকুলার একটা প্লট, ধরো এই গ্রাফটা কেসটা দাঁড়াচ্ছে, মানে এখানে দেখো এটা ওয়াইড নয়, এটা শার্প ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে কিছু সংখ্যক মলিকুল যারা এই লেভেলে একটা হাইয়েস্ট স্পিড পেয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে নাম্বার অফ মলিকুল। তাহলে এই সংখ্যক মলিকুল যেটা বেশি স্পিড পেয়েছে, আর ম্যাক্সিমাম নাম্বার অফ মলিকুলটা কী আসে, স্পিডটা কম আসে। কিন্তু এইখানে দেখো এখানে অনেক সংখ্যক মলিকুল যাদের স্পিডটা অনেকটা বেশি বাকিদের তুলনায়, আর এই ক্ষেত্রে কী হচ্ছে এই টেম্পারেচারে আরও অনেক বেশি মলিকুল যাদের স্পিডটা এভারেজ স্পিডটা বেশি। এখানে প্রথমে আগে একটা বলি, একটা গ্রাফ নিয়ে প্রথমে একটু ডিসকাস করে তাহলে বোঝা যাবে। হ্যাঁ, ধরো এরকম একটা গ্রাফ, তো যে এই যে হাইয়েস্ট স্পিড যেটা, যে পার্টিকুলার টেম্পারেচারে এই যে হাই স্পিড DNC/C এই হাই স্পিডটা, এইটাকে বলছে CM, মানে মোস্ট প্রবাবল ভ্যালোসিটি। ওকে, আর এখান থেকে এই CM এর ডেরিভেশন এখানটা দেওয়া নেই, মানে করতে বলা নেই, যেটা বলেছে তাদের কী করে আমি পাবো আর কি ডেরিভেশন দেখো এক্সপ্রেশন অফ ভেরিয়াস টাইপ অফ ভেলোসিটি, মানে এখানে শুধু এক্সপ্রেশন এসেছে। হ্যাঁ, এখানে তোমাকে ড্রাইভ করতে বলেনি। এক্সপ্রেশন অফ ভেরিয়াস টাইপ অফ ভেলোসিটি, এই ভেরিয়াস টাইপ অফ ভেলোসিটি কী কী আসে, একটা হচ্ছে মোস্ট প্রবাবল ভেলোসিটি, সেটার নাম হচ্ছে CM। এই CM সমান হচ্ছে √2RT/m। ক্লিয়ার? আর একটা ভেলোসিটি হয় সেটা হচ্ছে CA, এভারেজ ভেলোসিটি। এভারেজ ভেলোসিটি হচ্ছে তোমার 8RT/m। আর একটা ভেলোসিটি হচ্ছে সেটা হচ্ছে তোমার CRMS, মানে হচ্ছে C√min² ভেলোসিটি, সেটা হচ্ছে তোমার 3RT/m। এখন কেস হচ্ছে দেখো এটা পরীক্ষায় আরেকটা জিনিস পড়ে, সেটা হচ্ছে তিনটেকে অ্যারেঞ্জ করতে দেয়, মানে কোনটা বেশি কোনটা কম। এবার আমি যদি তিনটে ইকুয়েশন মনে রাখি, √2/2RT/m, √8RT/m আর 3RT/m, তুমি দেখো এটার এই RT/mটা এই পোর্শনটা সব ক্ষেত্রে রয়েছে RT/m। ক্লিয়ার? এই পোর্শন সব ক্ষেত্রে রয়েছে। এবার এই ক্ষেত্রে 2√2/2, এটা √3, আর এটা হচ্ছে 8/3π। এই 8/3π মানে হচ্ছে 2 আর 3-এর মাঝামাঝি। ক্লিয়ার? তাই সব থেকে বেশি কোনটা হচ্ছে, সব থেকে বেশি হচ্ছে RMSটা 3RT/m, তারপরে হচ্ছে তোমার 8RT/m, আর সব থেকে কম হচ্ছে কি 2RT/m। সরি, এটা T নয়, এটা হচ্ছে তোমার ভেলোসিটি। হ্যাঁ, T নয়, এই Tটা হচ্ছে এই একটা পার্টিকুলার টেম্পারেচারের প্লটটা। তাহলে এটা হচ্ছে তোমার ভেলোসিটি। তাহলে সব থেকে কম হচ্ছে কোনটা, CM, এটা সব থেকে কম। এরপরে হচ্ছে তোমার মাঝখানে কোনটা, C এভারেজ, মানে C এভারেজ হবে তোমার এইখানে করে কোথাও একটা, আর তারপরে হচ্ছে CRMS হবে তোমার এইখানে করে কোথাও একটা। এটা CM, এটা হচ্ছে CA, আর এটা হচ্ছে CRMS। ক্লিয়ার? এই হচ্ছে তিনটা আলাদা আলাদা ভ্যালু। এটা তোমাদেরকে পড়ে পরীক্ষা মাঝামাঝি যে কোনটার ভ্যালু কত সেটা একটু মেনশন করো। আর একটা ইকুয়েশন যেটা তোমার আমি দেখেছি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে পড়ে, সেটা হচ্ছে তোমার C এভারেজ অফ O2 মলিকিউল at a particular temperature।
ঠিক আছে, একটা পার্টিকুলার টেম্পারেচার দিয়ে দেবে, দিয়ে বলে অক্সিজেন মলিকুলার সি এভারেজ বার করবে। এটা তুমি দেখবে অমূল্যেন্দু ঘোষাল, ঘোষালের একটা বই আছে, ঘোষালের একটা বই আছে তোমার, ওই যেটা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ নিউমেরিক্যাল প্রবলেম সলভ করা আছে ওখানে। তো ওই যদি এই থিওরি পড়া শেষ হয়ে যায় তো ওটাকে একবার দেখে নিও। বাকি পিসি রক্ষিতে যে বেসিক একটা করে দেখবে নিউমেরিক্যাল প্রবলেম দেওয়া থাকে অনেক সময়, ওই একটা নিউমেরিক্যাল প্রবলেম করলে হয়ে যাওয়ার কথা, বিশেষ লাগে না, ওই সিম্পল জিনিসগুলো পরীক্ষায় পড়ে বারবার। আর আমার কাছে 2016-র কোশ্চেন পেপারটা আমার কাছে নেই, যদি কোশ্চেন পেপারটা থাকতো তাহলে আমি একবার সলভ করে একবার দেখিয়ে দিতাম যে কীভাবে কী করতে হবে না করতে হবে। যদি কারো কাছে থাকে তাহলে একবার আমাকে পাঠিয়ে দিতে পারো, আই উইল ট্রাই টু সলভ ইট অ্যান্ড ডিসকাস উইথ ইউ গাইজ সো দ্যাট ইট উইল বি ভেরি এফেক্টিভ। তাহলে বাকি মোটামুটি হয়ে আসছে। আর একটা দেখো আর একটা হচ্ছে ম্যাক্সওয়েল ইকুয়েশন হয়ে গেল, আর হচ্ছে আমার কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশন, বোলজম্যান ফ্যাক্টর অ্যান্ড বোলজম্যান ইকুয়েশন অ্যান্ড দ্য ব্যারোমেট্রিক ফর্মুলা। এই বোলজম্যান ফ্যাক্টর বা বোলজম্যান ইকুয়েশন অ্যাকচুয়ালি জিনিসটা কি, বোলজম্যান ডিস্ট্রিবিউশন হচ্ছে তোমার ও একটা তোমার এই প্রবাবিলিটির একটা চ্যাপ্টার আর কি, মানে কেসটা কিছুই নয়, যদি ওটা মানে এরকম টাইপের কি, ধরো এই বিভিন্ন লেয়ারের একটা এনার্জি লেয়ার আছে, হ্যাঁ বিভিন্ন লেয়ারের এনার্জি লেয়ার আছে। তারপর ধরো এটা হচ্ছে ε0, ε1, ε2, ε3। এবার এখানে ধরো এই কন্টেনারটার মধ্যে n0 সংখ্যক মলিকুল রয়েছে, n0 সংখ্যক মলিকুল রয়েছে। এবার কেস হচ্ছে যে কতকগুলো মলিকুল কোন এনার্জি লেভেলে থাকবে তার প্রবাবিলিটিটা কী, সেটা হচ্ছে বোলজম্যান ডিস্ট্রিবিউশন দ্বারা মেনশন করা যায়। এবার তিনি কী বলেছেন, কেসটা ইকুয়েশনটা কী জানাইছে না, ni সমান হচ্ছে n0 ইন্টু e⁻⁻β ε⁻, এটা হচ্ছে তোমার বোলজম্যান ইকুয়েশন। এই ni-টা কি, ni সমান হচ্ছে নাম্বার অফ মলিকিউল অ্যাট ith স্টেট। ith স্টেট মানে হচ্ছে দেখো 1 নম্বর স্টেট, এটা 2 নম্বর স্টেট, 3 নম্বর স্টেট, ওকে। আর হচ্ছে তোমার ε1 সমান হচ্ছে এনার্জি অফ দ্যাট স্টেট। আর বিটাটা কি, বিটা সমান হচ্ছে 1/kT, বিটা সমান 1/kT। এখানে কে সমান কি, কে ইজ বোলজম্যান কনস্ট্যান্ট, ঠিক আছে, বোলজম্যান কনস্ট্যান্ট। আর টি সমান হচ্ছে টেম্পারেচার। বাস এটা ইকুয়েশন। ও ম্যাক্সিমাম হতে পারে যে নাম্বার অফ মলিকুল বলে দিল, 1 নম্বর স্টেট বলে দিল, কিছু একটা বলে দেবে, দিয়ে বলে একটা নিউমেরিক্যাল প্রবলেম, বাকি আর কিছু দেয় না। ওই বোলজম্যান কনস্ট্যান্টের ভ্যালু কত এটা দিতে পারে কখনো কখনো, ঠিক আছে, বা বিটা বার করতে দেবে, বিটা সমান 1/kT বোলজম্যান কনস্ট্যান্টের ভ্যালু দিয়ে। এই সিম্পল কোশ্চেনগুলো দেবে, একবার দেখে নেবে, দুটো একটা কোশ্চেন স্টাডি করে নেবে, তাহলে হয়ে যাবে, কিছু পড়ে না সেরকম। আর এখানে একটা টপিক আছে ব্যারোমেট্রিক ডিস্ট্রিবিউশন। এই ব্যারোমেট্রিক ডিস্ট্রিবিউশনের একটা ইকুয়েশন আছে, ওটা মুখস্থ করে নিও। ওটা হচ্ছে তোমার এই বোলজম্যান রিলেটেড, বাস এই বোলজম্যান ইকুয়েশন দিয়ে হয়ে যাবে, কিছুই না। আমাদের যে ধরো অ্যাটমসফিয়ার আছে না, অ্যাটমসফিয়ারটা ধরো আমি একটা ভার্টিক্যাল অ্যাটমসফিয়ার আঁকছি, এটা ধরো আমাদের সারফেস, এই সারফেস থেকে যত আমরা উপর দিকে যাবো না, কী হয়, ধীরে ধীরে প্রেশার কমতে থাকে, যত উপর দিকে যাবো। বাস এই প্রেশার রিলেটেড ইকুয়েশন, সেটা ইকুয়েশনটা কি, এই পি সমান P0, পিএইচ দিচ্ছি, পিএইচ মানে হচ্ছে তোমার প্রেশার, এটা ধরো এটা সমুদ্র সারফেস, ওকে। এবার প্রেশার অ্যাট দ্য হাইট এইচ, মানে এইখানে যদি পিএইচ ধরা হয় তাহলে এর হাইট মানে প্রেশারটা কী হবে। আর P0 হচ্ছে তোমার এটা, P0টা কি না, সমুদ্র সারফেসে যে প্রেশার। এই পিএইচ মানে হচ্ছে P0 ইন্টু mgh/kT। এই কেটিটা আমার এই কেটা বলবেন কনস্ট্যান্ট, টি টেম্পারেচার। আর mgh আমরা জানি সেই হাইটের ক্ষেত্রে যেটা হয় আর কি, প্রেশার P1 mgh, ওকে, সেই কেস আর কি। তাহলে PH1 P0 (e⁻⁻mgh/kT)। এই এমটা কি, এম হচ্ছে তোমার মাস অফ গ্যাস। এখানে মাস অফ গ্যাসটা কী হবে না, আমাদের এভারেজ মাস কিন্তু, এই অ্যাটমসফিয়ারের ক্ষেত্রে মাস কত হবে না, অ্যাটমসফিয়ারে 78% তোমার নাইট্রোজেন, তারপর হচ্ছে 20% অক্সিজেন, এরকম করে করে তোমাকে ক্যালকুলেট করতে হবে, ওই 20 কিছু একটা হয় সম্ভবত, ওকে। এটাই এম। আর জি তো জানি গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, আর এই সমান যে হাইটে তুমি প্রেশারটা মাপবে, আর কে অ্যান্ড টি তো কনস্ট্যান্ট, তাহলে তুমি পিএইচটা পেয়ে যাবে, ওকে। এই অ্যাটমসফিয়ারিক প্রেশার যে সমুদ্র সার্ফেসে যে প্রেশারটা, সেটা আমরা জানি, পিএইচটা আমি পেয়ে যাবো। বাস এটা হচ্ছে তোমার ব্যারোমেট্রিক ডিস্ট্রিবিউশন ফর্মুলা, PH1 P0 ইন্টু e⁻⁻mgh/kT। দ্যাটস ইট, এর বেশি কিছু থাকে না। নিউমেরিক্যাল প্রবলেম হয়তো এখান থেকে দেবে না। আগে একবার
ইকুয়েশনগুলো পড়ে নিও, তারপরে যদি মনে হয় যে নিউমেরিক্যাল প্রবলেম সলভ করার মতো তোমার হাতে সময় আসে, দেন গো ফর ইট। আদারওয়াইজ একবার সিলেবাসটা কমপ্লিট করতে পারি। আর অর্গানিকটা আমি সবার শেষে করাবো, তার কারণ হচ্ছে অর্গানিক কেমিস্ট্রিটা একটু গ্রাউন্ড রেডি করতে হবে, নাহলে অর্গানিক কেমিস্ট্রি হবে না। কারণ হচ্ছে আমরা জানি যে একটা সিম্পল অর্গানিক কেমিস্ট্রি একটা কোনটা কতটা অ্যাসিড বা কতটা বেসিক এটা জানতে গেলে তার ইন্ডাকটিভ এফেক্ট, তার স্টেরিক এফেক্ট, তার হাইপার কনজুগেশন, তার আরও অনেক কিছু এফেক্ট বিশ্লেষণ করে, হাইড্রোজেন বন্ডিং বিশ্লেষণ করে তবে হয়, ঠিক আছে। কিন্তু হয়রাজ এই ফিজিক্যাল ইনঅর্গানিক ক্ষেত্রে ওই যতটুকু আছে অতটুকু স্টেট ফরওয়ার্ড থিং। ওকে, তো আজকে এটুকুই থাক। আর বাকি দেখি, আমার কাছে অ্যাকচুয়ালি ম্যাটেরিয়াল বিশেষ কিছু নেই, আমি ওটার জন্য ওয়েট করছি। আমাকে একটা জায়গা থেকে ম্যাটেরিয়াল নিয়ে আসতে হবে, দেন আই উইল এবল টু ডেমনস্ট্রেট দ্য ক্লাস ইন এ বেটার ওয়ে। এখন এই হ্যাপাজাট করে চলবে 1-2 দিন। ওকে, আমি ভেবেছিলাম প্রথমে কি কিছুদিন পরে স্টার্ট করব, বাট হাতে সময় একদমই নেই, তাই মনে হলো আজ থেকেই শুরু করে দিই। আর তোমাদের পার্সোনালি যদি মনে হয় পার্টিকুলার কোনো টপিক বা পার্টিকুলার কোনো চ্যাপ্টার একটু ডিপে পড়ার ইচ্ছা আছে বা কিছু আসে, আমাকে মেনশন করো, যদি সময় পারমিট করে তো আমি সেটা নিয়ে বলে দেবো। কে একজন দেখলাম বলেছে যে এনএমআরটা নাকি স্টার্ট করতে। দেখো, এনএমআরে বিশেষ কিছু নেই সিলেবাস, হ্যাঁ। এখানে এনএমআর বলতে তোমার একটুখানি দেখলাম বেসিক নলেজ অফ এনএমআর দেওয়া আছে, প্রোটন এনএমআর, তো ওইটুকু আমি বলে দেবো যখন অর্গানিক কেমিস্ট্রি পড়াবো না, ওই ইউভি আইআর এনএমআর বেসিক জিনিস সেক্টরটা বলে দেবো। আর ওইটুকুই পড়ে বেশি ডিপে যায় না, বিলকুল যায় না। ওকে, এনএমআর স্টাডিও তো কিছু করতে দেবে না, খুব ছোটো ছোটো জিনিস পড়ে পরীক্ষা, হয়তো পড়বেই না ওখান থেকে কোশ্চেন এনএমআর থেকে, ঠিক আছে, তাও আমি বলে দেবো। ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, অল দ্য বেস্ট। আচ্ছা, হ্যাঁ, অ্যাকচুয়ালি ভিডিওটা চালানোর সময় দেখলাম যে একটা ডেরিভেশন করতে গিয়ে একটা জায়গায় একটু ভুল হয়েছে, ওটা আমি ভিতরে ঢুকে আর কারেকশন করতে পারছি না, তাহলে আবার সেই কাটাকাটি ভিডিওকে কাট করতে হবে, টাইম যাবে। তো আমি শেষে থেকে বলে দিচ্ছি যে এই কলিউশন ফ্রিকোয়েন্সিতে মিন ফ্রি পাথ এল সমান হচ্ছে 1/√2 পাই সিগমা স্কোয়ার এন, তো আর এন সমান হচ্ছে P/RT। এবার এইখানে কী হবে তোমার 1/√2 পাই সিগমা স্কোয়ার এনের জায়গায় P/RT, তো RTটা উপরে যাবে, হ্যাঁ, আমি ওখানে বলেছি RT উপরে যাবে, বাট ভুল করে পিটাকে উপরে করেছি। তো 1/√2 পাই সিগমা স্কোয়ার, পিটা নিচে থাকবে, উপরে যাবে তোমার RT। তো এল ইজ প্রপোর্শনাল টু টি আর এল ইজ প্রপোর্শনাল টু 1/P, ক্লিয়ার? এটা কি উল্টো হয়ে গেছে কিন্তু তখন। তো বাকি তোমরা দেখে নেবে, বারবার বলছি যে আমি শুধু ভিডিওটা বানাচ্ছি কী জন্য, কি কোথায় পড়তে হবে, কোথায় রিসোর্স পাবে, এইসব দেখানোর জন্য। ডিটেলসে অত ভাই তোমরা সবাই মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছো, আর আমার মনে হয় না যে আফটার কমপ্লিটিং মাস্টার ডিগ্রি অন্য কোনো টিচারও লাগে বলে। আমি তো শুরুতে ভেবেছিলাম কি এসব করার দরকারই লাগবে না, তারপরে দেখলাম যে লোকের রেসপন্স খুব বেশি, চাইছে সবাই এটা একবার বলে দেওয়ার জন্য, তার জন্য আমি এটা বাস বলতে আসছি যে কোথায় কী রিসোর্স পাবে আর কীভাবে কী পড়তে হবে না পড়তে হবে, এটুকুই। বাকি তোমরা সবাই পড়াশোনা করেছো, তোমরা সবার কাছে রিসোর্সেস রয়েছে অলরেডি, হ্যাঁ, একটু এদিক ওদিক হয়ে যায়। আর এই বারবার ছোটো ছোটো ভিডিও করে সেটাকে মার্চ করে একটা বড় ভিডিও বানানো, অত আর সময়টমে নেই হাতে বিশেষ। তো আমি চাইছি একদম থরলি একটা ভিডিওর মধ্যে বানিয়ে ফেলতে, দেখা যাক যতদূর পারা যায়। আর আমার কাছে রিসোর্সও বিশেষ নেই এখন, এলে হয়তো আর একটু বেটার হয়তো আমি প্রেজেন্টেশন করতে পারবো। তো হোপ ইউ গাইজ উইল সাপোর্ট ইট, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কোঅপারেশন।